নমস্কার, আপনারা শুনছেন জাস্ট মানাও বাংলা ইন্টারনেট রেডিও। প্রতিটা ঘটনার একজন ভুল একজন ঠিক তো থাকেই, তাই না? কিন্তু এই ঠিক কি সত্যি ঠিক? আর ভুলের প্রেক্ষাপটই বা কি? আসুন একসাথে খুঁজে দেখা যাক। আমরা টিম জাস্ট মানাও আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন অনুষ্ঠান, নীতি না রাজনীতি, যেখানে গণতন্ত্র থেকে রাজনীতি, ইতিহাস থেকে জনতার রায়, সব নিয়ে আলোচনা করব আমরা। সঙ্গে থাকুন আপনারা শুধুমাত্র জাস্ট মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, হত্যা করার পর নাথুরাম গডসে সেখান থেকে পালানোর কোনো চেষ্টাই করেনি, কারণ সে চেয়েছিল তার এই জঘন্যতম হত্যার কথা সারা দেশবাসী যাতে জানতে পারে। এবার আপনাদের যেটা জানাবো সেটা অবাক করে দেওয়ার মতো ঘটনা। গান্ধীজিকে হত্যা করার জন্য তিনি একটা নয়, দুটো নয়, মোট 150টি কারণ দেখিয়েছিলেন। তবে সেই সময়ে সরকার এই সমস্ত কারণগুলো প্রকাশ্যে আসতে দেয়নি। কিন্তু নাথুরামের দাদা গোপাল গডসের দীর্ঘতম আইনি লড়াইয়ের পর তা প্রকাশ পায়। তার মধ্যে কিছু আজ নীতি না রাজনীতিতে আপনাদের জন্য তুলে ধরলাম। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল জেনারেল ডায়ারের গোটা দেশ শাস্তি চেয়েছিল, কিন্তু গান্ধীজি সেই দাবি খারিজ করেন। 2, ভারতবাসী চেয়েছিল যে বিপ্লবী ভগৎ সিং এবং সুখদেবের ফাঁসি আটকানোর জন্য গান্ধীজি কিছু পদক্ষেপ গ্রহণ করুক, কিন্তু এই সব কিছু তিনি করেননি। উল্টে আবার গান্ধী বলেন, এরা পথভ্রষ্ট বিপ্লবী, এরা যে পথে হাঁটছিল সেগুলো সন্ত্রাসের পথ, তাদের ফাঁসি তিনি আটকাবেন না। 3, 1986 সালের 6ই মে যখন দেশের নানা প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সেই সময় গান্ধী হিন্দুদের উদ্দেশ্যে বলেন যে তারা যেন মুসলিম লীগের লোকের বিরুদ্ধে লড়াই না করে। সেই সময় মুসলিম লীগের লোকেরা কেরালায় প্রায় 1,500 হিন্দুকে হত্যা করেছিল। এছাড়া আরও 2,000 হিন্দুকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়। 4, কাশ্মীরের রাজা হরি সিংকে কাশ্মীর ছেড়ে দিতে বলেন গান্ধী, কারণ কাশ্মীরে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ ছিল। 5, অনেকবার ভারতের মহান যোদ্ধা শিবাজী মহারাজ, রানা প্রতাপ এবং গুরু গোবিন্দ সিংকে পথভ্রষ্ট ভারতীয় বলেছিলেন গান্ধী। 6, ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে জয়ী হয়ে কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন, কিন্তু গান্ধী নিজের ক্ষমতা বলে নিজের অনুগত পট্টভি সীতারামাইয়াকে কংগ্রেসের সভাপতি করেন। 7, 1947 সালের 15ই অগস্ট কংগ্রেস সরকার ঠিক করে যে তারা ভারত বিভাজনের বিরোধিতা করবে। তবে যে সভাতে এই সিদ্ধান্তটা নেওয়া হবে সেই সভাতে গান্ধী একদম শেষ সময় পৌঁছন এবং দেশভাগের বিষয়টিকে তিনি সমর্থন করেন। এর আগে গান্ধী নিজেই বলেছিলেন দেশভাগ তার নিজের লাশের ওপর দিয়ে হবে। 8, ভারত স্বাধীনতা লাভ করার পর সর্দার প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু গান্ধীর নির্দেশে নেহেরুকে প্রধানমন্ত্রী করা হয়। 9, এরপর নেহেরু প্রধানমন্ত্রী হয়ে সিদ্ধান্ত নেন যে ভারত সরকার সোমনাথ মন্দির আবার নির্মাণ করবেন, কিন্তু সেই সময় গান্ধী সরকারে না থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত বাতিল করেন। আবার ঠিক একই সময়ে অর্থাৎ 1948 সালের 13ই জানুয়ারি তিনি দিল্লির মসজিদ যাতে সরকারি টাকায় নির্মাণ করা হয় তার জন্য তিনি অনশনে বসেন এবং শেষ পর্যন্ত তিনি তার দাবি মানতে বাধ্য করান সরকারকে। 10, 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তান কাশ্মীরে হামলা করলে গান্ধী আবার ভারত সরকারের বিরুদ্ধেই অনশনে বসেন। এর ফলস্বরূপ ভারত সরকার পাকিস্তানকে 55 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। গান্ধীর এমন সিদ্ধান্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই সময় ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করেছেন তিনি। দিল্লির বিড়লা হাউসে বিকেলের প্রার্থনায় যাওয়ার সময় মিস্টার গান্ধীকে সামনে থেকে গুলি চালিয়ে হত্যা করেন নাথুরাম গডসে। যে ব্যারেটা পিস্তল থেকে মিস্টার গডসে পরপর 3টি গুলি চালিয়েছিলেন সেটি গোয়ালিয়র থেকেই সরবরাহ করা হয়েছিল বলে মনে করা হয়ে থাকে।
দিল্লির লাল কেল্লায় গান্ধী হত্যা মামলার বিচার চলার সময়ে নাথুরাম গডসে নিজেও স্বীকার করেছিলেন যে তিনি দেশভাগের জন্য মিস্টার গান্ধীকেই দায়ী বলে মনে করতেন। আদালতে দাঁড়িয়ে নাথুরাম গডসে বলেছিলেন, গান্ধীজি দেশের জন্য যা করেছেন আমি তাকে সম্মান করি। গুলি চালানোর আগে তাই আমি মাথা নিচু করে তাকে প্রণামও করেছিলাম। কিন্তু সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে প্রিয় মাতৃভূমিকে ভাগ করার অধিকার কারও নেই, তিনি যত বড়ই মহাত্মা হন না কেন। আর এর বিচার করবে এমন কোনো আইন আদালত নেই। সেই জন্যই আমি গান্ধীকে গুলি করেছিলাম। এরপর 1949 সালের 15ই নভেম্বর গডসে আর আপ্তের ফাঁসি হয় পাঞ্জাব রাজ্যের আম্বালা জেলে। তাঁদের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়নি। জেল কর্তৃপক্ষই অন্তিম সংস্কারের বন্দোবস্ত করে কড়া নিরাপত্তায়। তবে চিতার আগুন প্রায় নিভে যাওয়ার সময়ে অত্রি নামে হিন্দু মহাসভার এক কর্মী লুকিয়ে সেই শ্মশানে পৌঁছেছিলেন। সেখান থেকেই কিছুটা অস্থি সংগ্রহ করে নিয়ে আসেন তিনি। গডসে পরিবারের কাছে সেই অস্থি একটা রূপোর কলসে রাখা রয়েছে নাথুরামের অন্তিম ইচ্ছা অনুযায়ী। গডসে পরিবার প্রতি বছর 15ই নভেম্বর সেই ইচ্ছাপত্র পড়ে শোনান সবাইকে, যেখানে লেখা ছিল, আমার শরীরের কিছুটা অংশ যত্ন করে রেখে দিও, আর যখন সিন্ধু নদ আবারও স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হবে আর অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে, তখন সিন্ধু নদে আমার অস্থি বিসর্জন দিও। এই কাজে 2-4 প্রজন্ম লাগলেও সমস্যা নেই। এইভাবেই শেষ হয় একটা ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। তবে আদেও কি শেষ হলো? প্রসঙ্গত উল্লেখ্য, নাথুরাম গডসের ফাঁসির দিনকে স্মরণ করেই হিন্দু মহাসভা গোয়ালিয়রে তাদের দপ্তরেই গডসের মন্দির প্রতিষ্ঠার জন্য নির্মাণ কাজ শুরু করেছে। সেখানে ইতিমধ্যেই মিস্টার গডসের একটি আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে। সন্ধ্যায় আরতির পরে প্রসাদ বিতরণও করা হয়েছে। মধ্যপ্রদেশের ক্ষমতাসীন সরকারের দিকে আঙুল তুলে বিরোধী দল নেতারাও অভিযোগ করেছেন। তাদের ভাষায়, জাতির জনকের হত্যাকারীর মন্দির কিভাবে তৈরি হচ্ছে রাজ্যে? ঠিক ভুলের বিচার না হয় আপনারাই করুন। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্য শ্রোতা বন্ধুদের সাথে। এরকমই আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জশ্ন মানাওকে। সবসময় আপডেটেড থাকতে ক্লিক করুন পাশের বেল আইকনে।